আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পরিচিত বেলাল স্যার, পরিচালক নলেজ পয়েন্ট একাডেমি। তো তোমরা সবাই অবগত আছো যে আমি বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র দুটা বিষয় নিয়ে থাকি। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। এটা আমাদের, আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো উচ্চারণ। তাহলে উচ্চারণ থেকে আমাদের দুটা প্রশ্ন আসে, একটা হলো বড় প্রশ্ন, একটা হলো আমাদের অথবা দিয়ে খ নং থাকে শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ যেটা, এখান থেকে তোমাদের 8টা শব্দ দেওয়া থাকবে, যার শুদ্ধ উচ্চারণ তোমাকে লিখতে হবে। কিন্তু আমাদের যদি আমরা বড় প্রশ্ন পড়ে থাকি বা বড় প্রশ্নের অ্যান্সার করতে যাই, তাহলে আমাদের অনেক সময়েরও দরকার এবং আমাদের অনেকগুলো নিয়ম পড়তে হয়। তো স্পেশালি যারা আমরা 5 মিনিটে 5 নম্বর পেতে চাই, 5 নম্বর পেতে চাই, তাদের জন্য আজকের ক্লাস। আমরা 5 মিনিটে 5 মার্ক অ্যান্সার করব। অর্থাৎ এখানে তোমাদের 10টি শব্দ দেওয়া আছে। এই 10টি শব্দ, আজকে 10টি শব্দের সঠিক উচ্চারণ যদি তুমি আজকে ক্লাস করে থাকো, আজকের ভিডিওটা তুমি যদি দেখে থাকো, তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারবে, যে কোনো শব্দ আসলেই তার শুদ্ধ উচ্চারণ তুমি নিতে পারবে। কারণ আমরা এখান থেকে যে 10টি প্রশ্ন আছে, এই 10টি প্রশ্ন 10টি যে শব্দ রয়েছে, এই 10টি শব্দের শুদ্ধ উচ্চারণ আজকে আমরা শিখব। তাহলে যে কোনো শব্দ আসলেই আমরা তার অ্যান্সার করতে পারবো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই বোর্ডের দিকে। দেখো সবাই, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা শব্দ রয়েছে নদী। আমরা সবাই বলে থাকি নদী, না, শব্দটা নদী না। তুমি মনে রাখবা, এটা দিয়ে আজকে তুমি একটা জিনিস মনে রাখবা, যখন তুমি দেখবা শব্দের শুরুতে অ আছে, শব্দের শুরুতে অ আছে, সেই অটা হতে পারে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, হতে পারে স্বাধীন অ। তাহলে মনে রাখবা, সবসময় তুমি যখনই তুমি দেখবা অ যোগ ই আছে, তারপরে তোমার দীর্ঘ আছে, তারপরে তোমার হ্রস্ব আছে, তারপরে তোমার দীর্ঘ আছে, অথবা তুমি বলতে পারো যে এর কার চিহ্ন আছে, এর কার চিহ্ন আছে। তো তুমি যখনই দেখবা যে অ ই উ অথবা এর কার চিহ্ন আছে, তখন সব সময় মনে রাখবা, তাহলে এই অ কি হয়ে যাবে, অ সমান সমান ও হবে, অ সমান সমান কি হবে, ও হবে। অথবা তুমি বলতে পারো ও কার হবে। এটা যদি তুমি মাথায় রাখো, তাহলে অ আর ই দিয়ে যত প্রশ্ন আসে তুমি আর আটকাবা না। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার শব্দের শুরুতে একটা অ রয়েছে, তারপরে একটা দীর্ঘ ই রয়েছে। তাহলে অ যোগ দীর্ঘ ই সমান সমান আমার কি হয়, ও বা ওকার, ও বা ওকার, যেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন কথা হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার আছে দীর্ঘিকার, কিন্তু এখানে আমার হয়ে গেছে কি রস্বইকার। তাহলে এই রস্বই ইকারটা কেন এখানে হলো, এটা আমাদেরকে জানতে হবে। এটা যদি তুমি একবার জেনে নিতে পারো আর একবার যদি তুমি এটা মাথায় নিতে পারো, তাহলে যত উচ্চারণ আছে সকল উচ্চারণের ক্ষেত্রে তোমার এই দীর্ঘিকার সব সময় যে ঋষিকার উচ্চারিত রূপে হয় সেটা তুমি জানতে পারবা। তাহলে একটা জিনিস একটু দেখে নাও, আমরা জানি যে যত শব্দ রয়েছে সব শব্দের, প্রত্যেক শব্দের, আমরা জানি প্রত্যেক শব্দের দুটি রূপ, এটা মাথায় রাখবে। প্রত্যেক শব্দের কয়টি রূপ, দুটি রূপ। আচ্ছা, তাহলে দুটি রূপ কি, একটি হলো আমার লিখিত রূপ, ঠিক আছে, আরেকটি হলো আমার উচ্চারিত রূপ। আচ্ছা, তাহলে মাথায় নিতে হবে লিখিত রূপ কোনটা, লিখিত রূপ হলো যেটা আমি খাতায় লিখি, উচ্চারিত রূপ কোনটা, যেটা আমি মুখে উচ্চারণ করি। তাহলে খাতায় লিখিত যে রূপটা রয়েছে, সেটাকে আমি মুখে যখন উচ্চারণ করি, সে উচ্চারিত রূপটায় আমার এই দীর্ঘিকার গিয়ে ঋষিকার হয়ে যায় বা রস্বইকার হয়ে যায়। সেটা কেন, তাহলে খেয়াল করে রাখবে। যদি তুমি মনে রাখবা, এই যে লিখিত রূপে যদি তুমি দেখো দীর্ঘই রয়েছে বা দীর্ঘিকার রয়েছে, দীর্ঘই বা দীর্ঘিকার রয়েছে, তাহলে উচ্চারিত রূপে গিয়ে সব সময় রস্বই অথবা রস্বইকার হবে। তুমি যদি দেখতে পাও দীর্ঘ অথবা দীর্ঘকার রয়েছে,
তাহলে উচ্চারিত রূপে গিয়ে সেটা রস্যৌ বা রসুকার হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আরো কিছু রয়েছে, সেটা আমাদের নিয়ম অনুযায়ী আসবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম শব্দের শুরুতে অ আছে, তারপরে দীর্ঘ ইকার আছে, তাহলে সমান সমান কি হবে? ও বা ওকার। এবং লিখিত রূপ এটা হলো আমার লিখিত রূপ। প্রদত্ত শব্দ যেটা রয়েছে সবগুলো লিখিত রূপ, আর শুদ্ধ উচ্চারণ এটা হলো আমার উচ্চারিত রূপ। তাহলে লিখিত রূপে আমি যদি দেখি দীর্ঘিকার, তাহলে উচ্চারিত রূপে কি হবে? রস্যইকার হবে। ঠিক তাই, দেখো হয়ে গেছে। এরকম যত তুমি লিখিত রূপে দীর্ঘ ইকার পাবা, উচ্চারিত রূপে সেটাকে তুমি রস্যইকার করে দিবা। ব্যাস হয়ে গেল। তাহলে তুমি মনে রাখবা শব্দের শুরুতে অ, তারপরে ই, ই, উ, উ এরকম যদি থাকে, তাহলে সমান সমান সেটা কি হয়ে যাবে? অ হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলে আদি অয়ের উচ্চারণ। এটাকে কি বলে? আদি অয়ের উচ্চারণ বলে হয়ে থাকে। এবার আসো, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি এরপরে রয়েছে, খেয়াল করে দেখো। তাহলে আরেকটা কথা, আমরা এটাকে তাহলে এখন থেকে আর কি বলবো না, নদী বলবো না, আমরা কি বলবো? নদী। কি বলবো? নদী। তার মানে নদী বলতে গেলে ওট আর ঠোঁট উচ্চারণে গোল হয়ে যাবে। এরপরে আমাদের রয়েছে কি? আমাদের রয়েছে হলো অন্ন, কিন্তু এটাকে আমরা বলে থাকি অন্ন, কিন্তু অন্ন না, এটা হবে অন্য। অন্য কেন? কারণ এখানে যেরকম তুমি দেখেছ শব্দের শুরুতে অ, তারপরে দীর্ঘ সমান সমান ও বা ওকার, ঠিক তেমনি এখানেও সেম হবে। সেটা হলো কি? সেটা হলো আমরা এই যে এখানে দেখতে পাই, যদি শব্দের শুরুতে আমার অ থাকে, তারপরে যদি আমাদের মনে রাখতে হবে যে ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকলে, জ ফলা যুক্ত থাকলে অ সমান সমান ও বা ওকার হবে। তাহলে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম অ যোগ জফলা সমান সমান হবে ও অথবা ওকার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম কি অ আছে, তারপরে জফলা আছে। তাহলে এই যে আমরা দেখলাম অ যোগ জফলা সমান সমান আমার কি হবে? ও হবে। তাহলে এই আমার ও। তাহলে ও যদি হয়, তাহলে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো মনে রাখতে হবে যে যে বর্ণের সাথে যে বর্ণের সাথে এই জ ফলাটা যুক্ত থাকবে, যে বর্ণের সাথে জ ফলাটা যুক্ত থাকবে, ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। কি হবে? দ্বিত্ব হবে। তাহলে দ্বিত্ব মানে দুইবার। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারণ হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে আছে হলো আমার কি? অজ জফলা, তাহলে হবে আমার ও। তাহলে ও যদি হয়, আমি দিলাম ও। তাহলে আমরা দেখতে পাচ্ছি নয়ের সাথে জফলা যুক্ত আছে, সমান সমান ন যোগ ন। তাহলে ন যোগ ন দ্বিত্ব হয়েছে, নয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে। এবার আসো অন্য। অন্য, তাহলে অন্য যখন আমি বললাম, তাহলে এই অন্য যখন আমি বললাম, তখন এই যে শেষের জন্য সেটা আমি দেখতে পাচ্ছি একটা আবার ও এর মতো উচ্চারণ হয়, যাকে আমরা ওকার বলি, সেই ওকারটা দিতে হলো। এবং দ্বিতীয় কথা হলো, প্রথম যে নটা হয়েছে সেখানে হসন্ত দিতে হয়েছে। এবার প্রশ্ন হলো, তাহলে হসন্ত কেন? হসন্তটা কেন দিতে হয়? মনে রাখতে হবে উচ্চারণে হসন্ত কেন দিতে হয়। উচ্চারণে হসন্ত দিতে হয় দুইটা জায়গায়। উচ্চারণে হসন্ত কয় জায়গায় দিতে হয়? দুই জায়গায় দিতে হয়। তাহলে সেটাও তোমাকে নোট করতে হবে। নোটটা হলো এরকম যে উচ্চারিত রূপে শব্দের মাঝে ও শেষে যে বর্ণে আমরা থেমে যাই, ওই বর্ণের নিচে হসন্ত দিতে হবে। ওই বর্ণের নিচে হসন্ত দিতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আবার বলি, লিখিত রূপে নয়, উচ্চারিত রূপে। কি বলেছি? উচ্চারিত রূপের শব্দের মাঝে ও শেষে যে বর্ণে আমরা থেমে যাই, ওই বর্ণে আমরা হসন্ত দিব। যেমন আমরা খেয়াল করে দেখো, অন্য, তাহলে আমরা বলেছি তারপরে নয় ওকার ন, তাহলে এখানে আমরা নয়ে থেমে গিয়েছি।
তাহলে 9 থেমে গিয়েছি মানে হলো 9 আমাকে একটা কি দিতে হবে, হসন্ত দিতে হবে। আচ্ছা, গেল এটা আমাদের। তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো হসন্তের ব্যাপারটা। এরপরে আমরা চলে যাব পরে। দেখো তৃতীয় নম্বরে কি রয়েছে। আচ্ছা, তৃতীয় নম্বরে যাই আমার রয়েছে হলো, খেয়াল করে দেখো, আমরা কি বলে থাকি, এখানে রয়েছে কি অক্ষ, আমরা বলে থাকি অক্ষ, কক্ষ, পক্ষ, এটা বলে থাকি না। অক্ষ, পক্ষ, কক্ষ সবগুলো আমরা ভুল বলে থাকি। এটা সঠিক উচ্চারণটা হলো কি, সঠিক উচ্চারণটা হলো দেখো, সঠিক উচ্চারণ এরকম, অযক্ষীয় যদি থাকে সমান সমান হয় কি ও অথবা ওকার। তাহলে অযক্ষীয়, এই যে অযক্ষীয় যেমন রয়েছে সেখানে আমার দেখো হয়েছে কি অক্ষ। এখন কথা হলো তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এখানে আছে ক্ষীয়, এখানে কেন ক আর খ আসলো? আচ্ছা, এটাও তোমাদের জন্য খুব সহজ একটা প্রসেস। সেটা হলো কি, খেয়াল করে দেখো, এখানে সব সময় মনে রাখতে হবে এখানে আমার কি আসছে, ক যোগ খ ওকার আসছে, তাই তো? আচ্ছা, কেন এটা আসলো তাহলে মনে রাখতে হবে, এই যে ক্ষীয়, এটা নিয়ে এখন আমাদের একটু কথা বলতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ক্ষীয় এর যুক্ত বর্ণ, বুঝে নিও কথাটা, ক্ষীয় এর যুক্ত বর্ণ ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। কিন্তু মনে রাখতে হবে, কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্ষীয় এর উচ্চারণটা আবার কি, তাহলে ক্ষীয় এর উচ্চারণটা হলো ক যোগ খ, ক যোগ খ। তোমরা একটু নিজেরাই মুখে উচ্চারণ করে দেখো তো, এখানে আমরা কি বলেছি, এখানে আমরা বলেছি কি অক্ষ, না আমরা বলেছি কি অক্ষ। তাহলে অক্ষ যেটা বলেছি এখানে আমরা এই অক্ষটা সারা জীবন ভুল বলেছি, অযক্ষীয় হওয়ার কারণে এটা হয়ে যাবে ও, তাই উচ্চারণটা হবে আমার কি অক্ষ, উচ্চারণটা কি হবে অক্ষ। এটা যেন মাথায় রাখতে পারো, সেজন্য মনোযোগ দিতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আবারও বলি, ভিডিওটা মনোযোগ সহকারে যদি তুমি দেখতে পারো, এই 10টা শুদ্ধ উচ্চারণের মাধ্যমে তুমি পুরো উচ্চারণের চ্যাপ্টারটা শেষ করতে পারবে। তাহলে আবার বলি কি হয়েছে, অক্ষ। ওকে, অক্ষ যদি হয়, এবার আসো তাহলে খেয়াল করে দেখো, ক্ষীয় যুক্ত বর্ণ কি ছিল, ক যোগ মূর্ধন্য ষ, তাহলে ক্ষীয়, ক্ষীয় এর উচ্চারণ কি হয়েছে, ক যোগ খ, এই যে ক যোগ খ। এবার এই খতে আবার আমরা দেখতে পাচ্ছি একটু ও এর মতো হয়েছে, তাহলে ও এর সংক্ষিপ্ত রূপটা হলো কি ওকার, সে ওকারটা এখানে এসেছে। আচ্ছা দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা হসন্ত এসেছে, হসন্তটা কেন এসেছে ইতিপূর্বে বলেছি। আমরা কিন্তু ও ক খ, ও ক, ও খ, তাহলে আমরা কয়ে থেমে গেছি বলে আবার এখানে হসন্ত দিতে হয়েছে। সুতরাং কয়ের সাথে কোনো কার চিহ্ন নেই এবং কয়ের সাথে আমরা থেমে গেছি বলে আমাদের হসন্ত দিতে হয়েছে। তাহলে ওই যে কথাটা, শব্দের মাঝে এবং শব্দের শেষে যে বর্ণে আমরা থেমে যাব ওই বর্ণে আমরা হসন্ত দেব। ধন্যবাদ। এবার আসো তাহলে আমরা চলে যাব পরের উচ্চারণে। এখানে দেখো বলা হয়েছে কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না, ওকার দিয়ে বলেছে রাষ্ট্র। আচ্ছা, এবার তোমাদেরকে আরো একটা জিনিস আমি সুন্দর মতো বলে দেই, মনে রাখবা প্রত্যেকটি উচ্চারণ তোমরা অক্ষর দিয়ে করবা। কি দিয়ে? অক্ষর দিয়ে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটি উচ্চারণ যদি অক্ষর দিয়ে করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে মনে রাখবা, এখন তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে অক্ষর কি, অক্ষরটা তোমাদেরকে বলে দিচ্ছি। অক্ষর হলো কি, খেয়াল করে দেখো, একটি শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করি তাই অক্ষর। কি বলেছি কথাটা, একটি শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করি তাই অক্ষর। তাহলে দেখো, এই যে রাষ্ট্রপতি যে শব্দটা রয়েছে, এই রাষ্ট্রপতির শব্দটা আমরা অক্ষর দিয়ে যদি, কি বলেছি, রাষ্ট্রপতি শব্দটি যদি আমরা অক্ষর দিয়ে উচ্চারণ করি তাহলে কি হয়, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। আবার রাস বলো না তোমরা, কি হবে রাস, কি হবে রাস, রাষ্ট্রপতি। তাহলে খেয়াল করে দেখো,
এবার এখানে যুক্ত বর্ণে আমরা দেখতে পাচ্ছি আছে কি, এখানে যুক্ত বর্ণে আছে হলো আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ যোগ ত। তাহলে মনে রাখতে হবে ওই যে একটু আগে বলেছিলাম লিখিত রূপ, তাহলে মনে রাখবা লিখিত রূপে যদি মূর্ধন্য ষ হয়, লিখিত রূপে যদি মূর্ধন্য ষ হয়, উচ্চারিত রূপে যে সেটা তালব্য ষ হয়ে যাবে, উচ্চারিত রূপে তালব্য ষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, রাষ্ট্র, রাষ্ট্র, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার মূর্ধন্য ষ রয়েছে, তারপরে এর সাথে র ফলা রয়েছে, তাহলে মূর্ধন্য ষ এর উচ্চারণটা আমার কি হবে, মূর্ধন্য ষ এর উচ্চারণটা হবে আমার তালব্য ষ এর মতো। তাহলে দেখো হয়েছে কি, রাস, তারপরে ট এর র ফলাটা হলো রাষ্ট্র নাকি ট্র, ট্র হয়েছে। তাহলে রাষ্ট্র যখন হয়েছে তখন এখানে আমার একটা ওকার আসছে, তাহলে সেই ওকারটা আমি এখানে দিলাম রাষ্ট্র, তারপরে পতি না, পতি, রাষ্ট্রপতি। তাহলে দেখো ওকার শিকারাতি, রাষ্ট্রপতি। এবার একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, যে এই যে বলেছি মূর্ধন্য ষ যদি থাকে লিখিত রূপে হয়ে যাবে কি তালব্য ষ, ঠিক আছে। তাহলে এরকম সেই তালব্য ষ যদি আবার থাকে, এটার দুইটা রূপ রয়েছে, আবার দন্ত ষ যদি থাকে এটারও দুইটা রূপ রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। দেখো তাহলে এখানে তো বলেছি মূর্ধন্য ষ যদি লিখিত রূপে থাকে তাহলে উচ্চারিত রূপে তালব্য ষ, তাহলে তালব্য ষটার দুইটা রূপ রয়েছে, একটা হলো উচ্চারিত রূপে, মনে রাখতে হবে উচ্চারিত রূপে যদি আমরা দেখতে পাই কি বাংলা ছয়ের মতো, ছয়ের মতো, তবে কি হবে দন্ত স হবে, ঠিক আছে, হ্যাঁ ছয়ের মতো। আর যদি ছয়ের মতো না হয় তবে কি হবে তালব্য ষ হবে, ঠিক আছে। এই দুইটাই সেম, এই দুইটা সেম নিয়মে হবে লিখিত রূপে। আবার বলে দেই, লিখিত রূপে যদি তুমি দেখো দন্ত স এবং তালব্য ষ দুটো ছয়ের মতো উচ্চারিত হয়েছে তবে তুমি দন্ত স দিবা, আর যদি তুমি দেখো লিখিত রূপে যে তালব্য ষ আর দন্ত স রয়েছে, উচ্চারিত রূপে তুমি যদি দেখো সেটা ছয়ের মতো হয়নি তবে তুমি তালব্য ষ দিবা। আচ্ছা গেল এটা। এবার একটু খেয়াল করে দেখো, আমরা তাহলে অক্ষর দেখলাম, ক্ষিয় এর যুক্ত বর্ণ দেখলাম, ক্ষিয় এর উচ্চারণ দেখলাম, ঠিক আছে। এবার আমরা একটু দেখে আসি, দেখো কি রয়েছে, রয়েছে হলো ঐকতান, ঐকতান। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। এটা কার কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম ঐকতান, ঠিক আছে, ঐকতান। খেয়াল করে দেখো এখানে রয়েছে আমার কি, রয়েছে আমার ওই, তাহলে সবাই একটু উচ্চারণ করো তো। আমরা জানি, দেখো খেয়াল করে দেখো, ওই এটা হলো আমার যৌগিক স্বরবর্ণ, তাহলে যৌগিক স্বরবর্ণ কি কি দিয়ে হয়েছে এটা বলো তো, অ যোগ ই, অ যোগ ই, ওই সমান সমান কি হয়েছে খেয়াল করে দেখো, ওই হয়েছে, ঠিক আছে, সমান সমান ওই হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই যে তুমি দেখতে পাচ্ছ এটার উচ্চারণটা আমার কি হয়েছে, হয়েছে হলো ওই। তাহলে কারণ কি, কারণ শুরুতে একটা অ রয়েছে, তারপরে আবার ই রয়েছে, সমান সমান আমার ও হয়ে গেছে। তাহলে এই যে অ যোগ ই এর কারণে ও হলো, সেই ওটাই এখানে যুক্ত হয়েছে, আর ইটা এখানে অটোমেটিক্যালি চলে আসলো, তাহলে হলো কি ওই। এবার দেখো ওই কত কিন্তু আমরা থেমে যাইনি, কত এসে আমরা বলেছি ক, মানে ওই ক, তাহলে আমরা বলেছি কি ওই ক, এই যে কয় আমার ওকার আসলো, কয় আকার ন। এবার আসো ন, এখানে কেন হসন্ত দিলাম, আবার ওই যে আমরা বলেছি শব্দের মাঝে শব্দের শেষে যদি থেমে যায়, যে বর্ণে থেমে যায় ওই বর্ণে আমাদেরকে কি দিতে হবে, হসন্ত দিতে হবে, এবং যদি কোনো কার চিহ্ন না থাকে। আচ্ছা গেল এবার আমাদের ঐকতান। এরপরে গিয়ে দেখো আমাদের রয়েছে কি অতীত, তাহলে এটা আর এটা দুটা কিন্তু মিল আছে। দেখো কি বলেছি, এখানে বলেছিলাম এই যে নয়ের সাথে আমার একটা অ ছিল, ন যোগ অ, এখানে সরাসরি আমার অ রয়েছে, তারপরে আমার দীর্ঘই রয়েছে, সমান সমান ও। তাহলে যদি ও হয় এই দিলাম আমি ও, তারপরে আমরা বলেছিলাম লিখিত রূপে যদি দীর্ঘিকার থাকে উচ্চারিত রূপে গিয়ে রসিকার হয়ে যায়, দিলাম আমরা রসিকার। এবার এই ত, আবার এই ত, এই তো দেওয়ার পরে দেখো এখানে একটা আমাদের কি রয়েছে, হসন্ত রয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের হসন্ত হয়েছে। ধন্যবাদ।
এরপরে দেখো রয়েছে আমাদের কি, এরপরে আমাদের রয়েছে ঐশ্বর্যবান। ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান না, এরকম হবে না, হবে কি ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান। আমরা বলে থাকি ঐশ্বর্যবান না, ঐশ্বর্যবান। তাহলে এই যে দেখো, এটা একটু আগে আমরা বলেছিলাম, কি বলেছিলাম, এটা হয়েছে অ যোগ ই সমান সমান হয়েছে কি ওই। তাহলে এই ওইটা হয়েছে কোন ওই, এই ওই, তাই তো। আচ্ছা, তাহলে আবার আমরা বলতে পারি অ যোগ ই সমান সমান আমার ও। তাহলে অ যোগ ই সমান সমান যদি ও হয়, দেখো আমরা দিলাম ও, তারপরে ই দিলাম আমরা ই, ওই। এইবার আসো, তাহলে খেয়াল করে দেখো, সব যোগ ব। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি ব ফলা থাকে, তাহলে দেখো এখানে কি রয়েছে, তালব্যস্যের সাথে ব ফলা রয়েছে। তাহলে শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি আমার ব ফলা থাকে, তবে সেই ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে ব ফলা যুক্ত থাকে ওই বর্ণের উচ্চারণ দুইবার হয় বা দ্বিত্ব হয়। আবার রিপিট করে দিচ্ছি আমি, শব্দের মাঝে এবং শব্দের শেষে কি হয় না, ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে ব ফলা যুক্ত হয় ওই বর্ণের উচ্চারণ কি হয়, দুইবার হয়। যেমন আমরা এখানে বলেছি, দেখো কি বলেছি, সযোগ ব। তাহলে এই যে সযোগ স, তাহলে সযোগ ব ফলাটা উচ্চারণ হয়নি বলে হয়ে গেছে কি সযোগ স। তাহলে আমরা কি পেলাম, এই যে ঐশ, কি পেলাম ঐশ, ঐশ। তারপরের শব্দে যে আমরা দেখতে পাচ্ছি স্বর, ঐশ স্বর, তার মানে হলো কি, এই যে আমরা দেখলাম স একটা ওকার আসলো এই শতে, ওই স্বর। তারপরে রয়েছে কি, এই যে দেখো র দিলাম আমরা র, তাই তো, ঐশ স্বর জ। আচ্ছা, এই রটা কোথা থেকে আসলো, রটা আবার আসছে দেখো অন্ত্যেষ্টিয় জয়ের উপরে একটা কি রয়েছে, রেফ রয়েছে, সেই রেফটা উচ্চারণ কি হয়, র হয়। তাহলে ঐশ স্বর, আমরা দেখলাম ঐশ স্বর, এই যে রেফটা দিলাম আমরা র। এবার আসো তাহলে, এরপর রয়েছে কি আমার অন্ত্যেষ্টিয় জ। তাহলে ওই যে আমরা বলেছিলাম, কি বলেছি, বলেছিলাম লিখিত রূপে যদি দীর্ঘিকার থাকে উচ্চারিত রূপে তাহলে হয় রস্যইকার। ঠিক তেমনি লিখিত রূপে যদি হয় আমার অন্ত্যেষ্টিয় জ, উচ্চারিত রূপে যায় আমার হবে বর্গীয় জ। এগুলো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে নিয়ম চলে আসবে। তাহলে ঐশ্বর্য, নট ঐশ্বর্য, ঐশ্বর্য। তারপরে বয় আকার ন, বয় আকার ন। এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা হসন্ত দিয়েছি নয়ে, হসন্ত দিয়েছি রয়ে, হসন্ত দিয়েছি শয়ে। কেন, কারণ আমরা এখানে এসে বলেছি ঐশ, তারপরে বলেছি স্বর, তারপরে বলেছি জবান, কি বলেছি জবান। তাহলে আমরা শয়ে একবার থেমে গিয়েছি, রয়ে একবার থেমে গিয়েছি, নয় একবার থেমে গিয়েছি। সুতরাং যেখানে যেখানে আমরা থেমে গিয়েছি এই জায়গাগুলোতে আমরা হসন্ত দিয়েছি। আচ্ছা, গেল ঐশ্বর্যবান। এবার রয়েছে আমার কি, দেখো রয়েছে আমার ব্যতীত, কি রয়েছে ব্যতীত। আচ্ছা, এই যে ব্যতীত তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হলো জ ফলার নিয়ম, এটা হলো জ ফলার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে ফলাগুলো রয়েছে সেই ফলার জ ফলার নিয়ম, সেই জ ফলার নিয়মে একটা কথা রয়েছে, সেটা হলো এরকম যে মনে রাখতে হবে শব্দের শুরুতে জ ফলা থাকলে, শব্দের শুরুতে জ ফলা থাকলে তার উচ্চারণ, তার উচ্চারণ হবে কি এ এর মতো। কার মতো হবে, এ এর মতো হবে। আবার বলি, শব্দের শুরুতে জ ফলা থাকলে তার উচ্চারণ এ এর মতো হবে। যেমন দেখো তো, এখানে আমরা কিন্তু বলিনি ব্যতীত, এটা বলিনি, আমরা বলেছি কি ব্যতীত, উচ্চারণটা কি হবে ব্যতীত। তাহলে দেখো এই যে বে, তাহলে আমরা কি বলেছি বে, তাহলে বে যখন বলেছি এখানে আমার এই যে চলে আসছে, এই যে একার, ঠিক আছে। তাহলে বে, আর এই সংক্ষিপ্ত রূপ কি একার, এই যে একার। তাহলে বে, তারপরে কি আমরা বলেছিলাম লিখিত রূপে দীর্ঘিকার থাকে, উচ্চারিত রূপে রস্যইকার, এই যে আমার চলে আসলো রস্যইকার। তারপরে বে, তারপরে কি বলেছি কথাটা ব্যতীত। তাহলে যখন আমরা বলেছি ব্যতীত, তখন এই ত এর সাথে আমার একটা ও আছে, ও এর সংক্ষিপ্ত রূপ ওকার, তাহলে সেই ওকারটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি পেলাম ব্যতীত। আবার বলি ব্যতীত না, উচ্চারণটা কখনোই ব্যয় হবে না, অর্থাৎ যদি তুমি ব্যয় বলো তাহলে হয়ে যাবে কি কিন্তু এখানে
এক হবে না, কারণ কি শব্দের শুরুতে জফলা থাকলে তার উচ্চারণ সবসময় এ হয়, সুতরাং এখানে বে হবে না, হবে কি এ, তাহলে ব্যতীত। ওকে, ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে, খেয়াল করে দেখো, আমাদের ঔপন্যাসিক কি রয়েছে? আমরা সারা জীবন বলে আসি কি উপন্যাসিক না, উপন্যাসিক না, এটার উচ্চারণটা কি আমরা বলি? এটার উচ্চারণটা হলো কি হয়েছে বলতো? অ যোগ রস্যৌ। তাহলে অ যোগ রস্যৌ সমান সমান কি হয়? ও হয়। তাহলে আমরা এটা তো জেনেই গেছি ও হয়। ওই যে শুরুতে এখানে লিখে দিয়েছিলাম আমি যে অ যোগ ই অ যোগ উ, তাহলে অ যোগ উ সমান সমান কি? আবার একটু এই যে বলে দেই যে এটা হয় ও। তাহলে ওটা হলো কোনটা? এইটা হলো ও, উচ্চারণটা ও ও হয়। আচ্ছা, যদি ও হয় তাহলে আমরা দিলাম ও, তারপরে কি রয়েছে? অল্প, অল্প, তাহলে প হবে না, ও প ওকার হবে, ঔপন। এইবার আসো, খেয়াল করে দেখো, ও প, তারপর আমরা বলেছিলাম জফলা যুক্ত কি ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব উচ্চারণ হয়, কি হয়? দ্বিত্ব হয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে ন রয়েছে, তাহলে ন যদি থাকে আমরা দেখতে পাচ্ছি নয়ের সাথে আমার জফলা, তাহলে কি হবে? ন যোগ ন, তাহলে একটা মতো হসন্ত, তাহলে ও প, এই যে দিলাম প, ও প, তারপরে এই নটাকে আমরা আলাদা করে উচ্চারণ করলে হবে ঔপন, ঔপন, তারপরে হবে কি নাসিক। তাহলে নয় আকার, তারপরে তালব্য শয়ে ক। এবার একটু খেয়াল করে দেখো, এখানে আছে দন্তস্ব, এখানে কেন তালব্যস্য হলো? এই যে এখানে দেখো, দন্তস্ব এবং তালব্যস্য দুটার উচ্চারণই যদি বাংলা ছয়ের মতো না হয় তাহলে হবে কি? তাহলে হবে তালব্যস্য। আর বাংলা ছয়ের মতো যদি হয় তাহলে হবে কি? দন্তস্ব। তার মানে এই দন্তস্বটা, এই দন্তস্ব যেটা আমরা দেখেছি সমান সমান কি ছয়ের মতো না, ছয়ের মতো না, তাহলে সমান সমান কি? তালব্যস্য। তাহলে এই তালব্যস্য আর কয়ের হসন্ত তো আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, সেটা আমরা দেখেছি। এরপরে যা রয়েছে আমাদের কি গ্রীষ্মকাল, কি রয়েছে? গ্রীষ্মকাল। অনেকেই বলে দেখি গ্রীষ্মকাল, না, গ্রীষ্মকাল। কি বলেছে কথাটা? গ্রীষ্ম, তাই তো? আচ্ছা, খেয়াল করে দেখো, দন্তস্বয় ম, গ্রীষ্ম, তারপরে কি বলেছে? কাল বলেছে। আচ্ছা, তাহলে এই যে তুমি গ্রীষ্মকালটা দেখতে পাচ্ছ, সেটা একটু দেখো কিভাবে হচ্ছে। নিচের থেকে আমরা উপরে এখানে এখানে সুন্দর করে করি। আমরা প্রথমত জানি দীর্ঘিকার আছে, হবে রস্যইকার, তাহলে দিলাম আমরা রস্যইকার, গয়ের র ফলা। আচ্ছা, এবার দেখো এখানে যেটা রয়েছে দন্তস্বয়ের সাথে ম, তাহলে এটা হলো আমার ম ফলা। বুঝে নিও কথাটা, এটা আমার কি ম ফলা। তাহলে ম ফলা যদি হয় তাহলে এটাও ওই যে আগের মতোই, যেমন তুমি বলেছিলা শব্দের মাঝে ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে যুক্ত থাকে বর্ণের উচ্চারণ দুইবার হয়, ঠিক তেমনি ম ফলার ক্ষেত্র শব্দের মাঝে ম ফলার উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে ম ফলা যুক্ত থাকবে ওই বর্ণের উচ্চারণ হবে দুইবার। আচ্ছা দেখো, তাহলে এখানে দন্তস্ব এর সাথে আছে কি ম ফলা, তাহলে দন্তস্ব হবে কয়বার? দুইবার। এইবার আরেকটা কথা, এই যে একটু আগে আমরা বলেছি, দেখো তো এখানে আমরা কি বলেছি? গ্রীষ্ম। কি বলেছি আমরা কথাটা? গ্রীষ্ম। তাহলে এই যে শটা, সেই শটা কিন্তু আমার ছয়ের মতো হয়নি, ছয়ের মতো হয়নি, তাহলে আমার কি হবে? তালব্যস্য। আচ্ছা, এবং তালব্যস্যের সাথে যেহেতু ম ফলা আছে, উচ্চারণ হবে কয়বার? দুইবার। আচ্ছা, এবার দিলাম আমি গ্রীষ, তারপরে দিলাম আমি স, গ্রীষ্ম। এবার আরেকটা কথা মাথায় রাখতে হবে, মনে রাখবা ম, ম হলো একটি কি? ম হলো একটি নাসিক্য বর্ণ, ম একটি কি? নাসিক্য বর্ণ। তাহলে যেখানে যদি তুমি শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে যেখানে তুমি দেখবে ম ফলা রয়েছে কিন্তু ম ফলার উচ্চারণ হয়নি, যদি ম ফলার উচ্চারণ না হয় তাহলে ম ফলার সাথে যে বর্ণ রয়েছে তার উচ্চারণ দুইবার হবে। ম ফলা নাসিক্য হওয়ার কারণে এই যে দুইবার উচ্চারণ হচ্ছে, তার শেষ বর্ণে একটা কি দিতে হবে? চন্দ্রবিন্দু। তাহলে এখানে আমি কি দিলাম? গ্রীষ্ম। কি দিলাম? গ্রীষ্ম। কেন দিয়েছিলাম? এই মটা আমার নাসিক্য বলে, তাহলে গ্রীষ্ম, তারপরে আমার কয় আকার ল, ল একটা হসন্ত, এই যে দেখো গ্রীষ্মকাল। এবার আসো তাহলে গ্রীষ, তারপরে আমরা কি বলেছি? গ্রীষ, তাহলে আমরা থেমে গিয়েছি এই গ্রীষ, তারপরে স,
তারপরে কয় আকার, এই লয় আবার থেমে গিয়েছি বলে এখন আমরা একটা হসন্ত দিলাম। ঠিক আছে, তাহলে আবার একটু বলে নেই, নাসিক্যটা যেন কোনোভাবে ভুল না হয়। ম একটা নাসিক্য বর্ণ, যদি ম কোনো বর্ণের সাথে থাকে এবং উচ্চারণ হয়নি, যে বর্ণের সাথে ম যুক্ত ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব, কিন্তু দ্বিত্ব হওয়ার পরে শেষ বর্ণের সাথে গিয়ে নাসিক্য হওয়ার কারণে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে, এই যে আজকের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা যদি তোমরা একটু সুন্দর মতো ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে মোটামুটি অনেকগুলো উচ্চারণের যে নিয়ম রয়েছে সেটাও তোমার মাথায় চলে আসবে। কিন্তু দরকার নেই, তুমি এইটুকুর মাধ্যমে আমি যা বলছি এটা যদি ভালো করে একটু খেয়াল করতে পারো, তাহলে যে কোনো শব্দের উচ্চারণ তুমি দিতে পারবে। তারপরেও আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো উচ্চারণ নিয়ে। ওই ভিডিওটায় আমরা তোমাদেরকে কিছু শুদ্ধ উচ্চারণ, ওটার একটা পিডিএফ অথবা একটা ইমেজ তোমাদেরকে দিয়ে দিব, অল্প কয়েকটা, ওইটুকু প্র্যাকটিস করলে তুমি পাঁচে পাঁচ এখান থেকে অ্যান্সার করতে পারবে। যাই হোক, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই যেন ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে, সেই লক্ষ্যে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, সবার মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।